ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটার নির্বাহী পরিচালক ইফতেখার জামান তিনি বলেছেন যে মৌলবাদের কাছে সরকার হেরে গেছে। তার এই বক্তব্যে আমরা উদ্বেগ, প্রতিবাদ, নিন্দা, ঘৃণা জানাই। কোটি টাকার যে ফান্ড আসে, এই ফান্ডগুলো আসে বাংলাদেশের শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। তারা এখানে ইসলাম বিদ্বেষী একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, এখানে ট্রান্সজেন্ডারকে তারা পুনর্বাসন করার জন্য, এগুলোর জন্য তারা টাকা পায়। যে আওয়ামী লীগের পক্ষে কেউ কোনো হৃদ্যতা দেখাবেন না। এখনো হাসপাতালে আমার ভাইয়েরা কাতরাচ্ছেন, এখনো তাদের শরীর থেকে পুজ ঝরছে, রক্ত ঝরছে, তারা এখনো বিছানায় মৃত্যুর সাথে। গত দুদিন আগেও দুজন মারা গেছে। আজকে তাদের দাঁড়িয়ে আজকে তাদের আপনারা আওয়ামী লীগকে কেউ ক্ষমা করবেন, কেউ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার দিবেন, এটা এদেশের মানুষ মেনে নেবে না। আসলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, ওনাকে নিয়ে যদি আমরা সমালোচনা করতে চাই, ওনাকে সমালোচনা করার আমার কাছে মিনিমাম 70টা যুক্তি আছে। 70টা যুক্তি দিয়ে আমি ওনার বিরুদ্ধে অবস্থান নিতে পারবো। আমি ওনাকে সুদখোর মহাজন বলতে যাইবো না, আমি উনি রাজনীতিতে অনভিজ্ঞ তা বলবো না, আমি বলবো না যে তিনি দেশ পরিচালনায় কোনো অভিজ্ঞতা নাই, আমি এই কথাগুলো আসলে বলতে চাই না। তারপরও আমাদের এখন হারাধনের যেই একমাত্র সন্তানের মতো আজকে ডক্টর ইউনূস আমাদের কাছে একটা মহামূল্যবান এক জিনিস। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত এবং তার সমাদৃত সম্মানীয় মানুষ, কিন্তু তাকে নিয়োগ দেওয়ার পরে তিনি তার বন্ধু বান্ধবী এবং ক্লাসমেটদেরকে তিনি পুনর্বাসন করেছেন। তিনি তার এনজিও প্রধানদেরকে তিনি নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। মনে হয় যেন এটা একটা এনজিওদের একটা সিন্ডিকেট সভা হিসাবে আজকে হয়েছে। আমরা দেখেছি যে শরীফার যে বিষয়টা আপনি জানেন, যে বাংলাদেশে যে ট্রান্সজেন্ডার তথা লিঙ্গ পরিবর্তন, সমকামিতা, যেটাকে লূত আলাইহিস সালামের সময় যে আল্লাহর গজব নেমে এসেছিল যে বিষয়ের উপরে, সেই সমকামিতা আজকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে আজকে কি বলে পৃষ্ঠপোষকতা করার কিন্তু অনেকগুলো নজির আমরা দেখেছি। এবং এই সমকামিতা সংক্রান্ত ট্রান্সজেন্ডারের সাথে যারা বাংলাদেশে যেই সমস্ত এনজিও গুলো কাজ করে, তাদের কিন্তু একাধিক জন আজকে এই উপদেষ্টা পরিষদে রয়েছে। আমি আজকের জন্য নাম বললাম না, আরেকদিন নাম বলবো। আপনি দেখেছেন যে ওইখানে আমাদের শিক্ষা সংস্কার কমিটিতে দুইজন বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো, এমনকি বাংলাদেশ লেবার পার্টি, আমি একজন মুসলমান হিসাবে এবং একজন কি বলে অনুশীলন করা মুসলমান হিসাবে আমিও চাই যে এই সমস্ত বিতর্কিত ব্যক্তিরা যেন শিক্ষা পাঠ্যক্রম পুস্তক নির্ণয়ে যেন তারা যেন না থাকেন, এবং সরকার কিন্তু তাদেরকে বাদ দেওয়ার একটা ঘোষণা দিয়েছে। এর পরপরই আমরা দেখলাম যে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটার নির্বাহী পরিচালক ইফতেখার জামান তিনি বলেছেন যে মৌলবাদের কাছে সরকার হেরে গেছে। তার এই বক্তব্যে আমরা উদ্বেগ, প্রতিবাদ, নিন্দা, ঘৃণা জানাই। এবং আমরা টিআইবি নিয়ে আমরা কোনো সমালোচনা করতে চাই না, কিন্তু আমরা জানি যে টিআইবি কোথা থেকে টাকা পায়, তাদের আয়ের উৎস কি, তাদের টাকা কারা দেয়, এই টাকা কিভাবে খরচ হয়। এটা কি উনি ভুল বলেছেন মৌলবাদের কাছে? এটা কি ডক্টর ইউনূস যে কথা বলেছেন? উনি এক নম্বর হচ্ছে যে মৌলবাদ শব্দ বলে উনি কি বুঝাতে চেয়েছেন, এটার ব্যাখ্যা হচ্ছে উনি বাংলাদেশে মৌলবাদী আলেম ওলামাদেরকে মৌলবাদ হিসাবে একটা খারাপ শব্দ মৌলবাদকে উনি ব্যবহার করেছেন। ওনার মুখ থেকে যেভাবে বের হয়েছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ মৌলবাদে ভরে গেছে এবং মৌলবাদের আন্দোলনের কারণে এটাকে বাধ্য হয়েছে। এবং এই যে ট্রান্সজেন্ডারকে এই টিআইবিরাই কিন্তু প্রমোট করতেছে, যার কারণে আমি মনে করি যে টিআইবি বিদেশ থেকে মানুষকে সুশাসনের কথা বলে 100 কোটি 500 কোটি 700 কোটি 1000 কোটি টাকার প্রজেক্ট নিয়ে আসে, প্রজেক্ট নিয়ে শুধুমাত্র বিল ভাউচার করে তারপরে লুটপাট করে তারা কিন্তু খায়। তাদের হিসাব কিন্তু এদেশের মানুষ জানতে চায় না। শুধুমাত্র শেখ হাসিনা একবার বলেছিল, শেখ হাসিনা গণহত্যাকারী, যার কারণে আমি তার এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু টিআইবির আয়ের উৎস আমরা জানি এবং তাদের কোনো জবাবদিহিতা নাই। তাদের জবাবদিহিতা কিন্তু রাষ্ট্রের কাছে করা উচিত। তারাও কিন্তু আইনের ঊর্ধ্বে না, তারাও কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে না। এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যেই সমস্ত প্রধানতম এনজিও রয়েছে, এদের যে হাজার হাজার কোটি টাকার যে ফান্ড আসে, এই ফান্ডগুলো আসে বাংলাদেশের শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। তারা এখানে ইসলাম বিদ্বেষী একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, এখানে ট্রান্সজেন্ডারকে তারা পুনর্বাসন করার জন্য, এগুলোর জন্য তারা টাকা পায়। তারা এখানে নারী নেতৃত্বের কথা বলে আমাদের মা বোনদেরকে ঘরের বাইরে
একবারে উলঙ্গ করার জন্য আজকে ঢাকা শহরে হাঁটলে মনে হয় যেন এটা কলকাতার চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছে। আমাদের এখানের মেয়েরা, আমাদের বোনেরা এখন আর ওড়না পরে না, শুধুমাত্র একটা জামা গায়ে দিয়ে তারপরে বের হয়ে যায়। মা এবং মেয়ে দেখলে আসলেই মনে হয় যেন নিজেকে মনে হয় যেন কোথাও কোনো পাশ্চাত্য কোনো দেশে আমরা বসবাস করছি। আমার যে কথাটা ছিল যে আমি বলেছিলাম যে 227 জন বাংলাদেশের এমপি, মন্ত্রী, বিভিন্ন ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমলা, তারা এই ক্যান্টনমেন্টে অবস্থান করেছিলেন। এই 650 জনের তালিকা কিন্তু সেনাবাহিনীর প্রকাশ করা উচিত ছিল। আজকে যারা দেশ থেকে পালিয়ে গেছে তারা কিন্তু এই তালিকারই লোক, এবং এই যারা আজকে আইনের হাত থেকে যারা বের হয়ে গিয়েছে, যাদেরকে আমরা বিচারের আওতায় নিতে পারবো না, যারা আজকে সেখানে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এর সমস্ত দায়ভার কিন্তু সেনাবাহিনীকে নিতে হবে। কারণ এদেরকে কিন্তু প্রোটেকশন তারা দিয়েছে, তাদেরকে সেফগার্ড হিসেবে, এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু ব্যবস্থা করে দিয়েছে। আমি বলবো আজকে সেনাবাহিনী আমাদের সবার আস্থার জায়গা, আমাদের শেষ ভরসা সেনাবাহিনী, কিন্তু এই সেনাবাহিনী যেন কোনো কূটচালে যেন জড়িত না হয়। কারণ আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই, আমাদের শেষ ঠিকানা সেনাবাহিনী। কিন্তু কতিপয় আর্মি অফিসারের জন্য যেন এমন কোনো অবস্থা যেন সৃষ্টি না হয়, তাদের ভিতরে যেন কোনো ক্ষমতার যেন মোহ তাদের ভিতরে যেন না আসে। আমরা কিন্তু অনেক ধরনের গন্ধ আমাদের নাকে আসছে, আমরা কিন্তু অনেক ধরনের গন্ধ পাচ্ছি বাংলাদেশে। আমরা শুনতে পাচ্ছি যে আমাদের এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের একজন লেসপেন্সার, এবং একজন তিনি আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য, শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি অনেক ধরনের আকুতি মিনতি করেছিলেন, কিন্তু চাওয়ার চেয়েছিলেন ছাতা, পেয়েছেন গিয়া হাতি। তিনি রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন, তার কপালে লেখা আছে রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পু থেকে এখন শাহাবুদ্দিন হয়ে গিয়েছে, যার কারণে সেই শাহাবুদ্দিন চুপ্পু, তাকে ওই চেয়ারে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু সেই চেয়ারে যেন ডাক্তার ইউনূস সাহেবকে বসিয়ে বাংলাদেশে যেন কোনো নতুন কোনো খেলা যেন তৈরি না হয়, এটা কিন্তু সজাগ থাকতে হবে। আপনাদের মনে আছে যে জামাত ইসলামীর আমির, তিনি আওয়ামী লীগকে বা এই যে সরকারকে ক্ষমা করার কথা বলেছিলেন, সাধারণ ক্ষমার কথা বলেছিলেন। আমাদের এখানে রাজনীতিবিদরা দেখেছি উৎফুল্ল হয়ে গিয়ে, মানে জামাতের এক দল জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর এক দল জামাতের পক্ষে অবস্থান নিয়েছে। আজকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি যখন আওয়ামী লীগের রাজনীতি করার জন্য তিনি যখন ওকালতি করছেন, তখন একবার দেখতেছি এটার পক্ষে আমাদের এই হাসনাত ভাইও অনেক কথা বলার চেষ্টা করেছেন। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে সেই একটা গণহত্যাকারী দল। এই গণহত্যাকারী দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশে খুবই একটা রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল হতে পারে, কিন্তু আমাদের কনসেপ্ট, আমাদের উদ্দেশ্য, আমাদের বক্তব্য, আমরা দীর্ঘ 17টি বছর এই 18 দলীয় জোটের আগে আমরা সমমনা দল করেছি। 2006 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা থেকে যাওয়ার সময় আমি মোস্তাফিজুর রহমান ইরান এবং লেবার পার্টিকে ডেকেছিলেন। মাত্র 3 জন মাত্র বিএনপির সাথে এখনো জীবিত অবস্থায় আছি। বেগম খালেদা জিয়ার কাছে 18 দলীয় 18 জনের স্বাক্ষরকারীর একজন আমি। আমরা এখন পর্যন্ত বিএনপির কাছ থেকে যাইনি। কোন লোভ লালসা, কোন মোহ, সর্বশেষ জেনারেল ইব্রাহিম কিন্তু থাকতে পারেননি। আমি মুস্তাফিজুর রহমান ইরান, আমিও কিন্তু রয়েছি। যার কারণে বলবো যে আওয়ামী লীগের পক্ষে কেউ কোনো হৃদ্যতা দেখাবেন না। এখনো হাসপাতালে আমার ভাইয়েরা কাতরাচ্ছেন, এখনো তাদের শরীর থেকে পুজ ঝরছে, রক্ত ঝরছে, তারা এখনো বিছানায় মৃত্যুর সাথে। গত 2 দিন আগেও 2 জন মারা গেছে। আজকে তাদের দাঁড়িয়ে আজকে তাদের আপনারা আওয়ামী লীগকে কেউ ক্ষমা করবেন, কেউ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার দিবেন, এটা দেশের মানুষ মেনে নেবে না। বাস্তবতা হচ্ছে আপনি জানেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার পরিবর্তনে ভূমিকা